একটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রোজ রাতের বেলায় ট্রেন চলে। জঙ্গল সম্বন্ধে মাঝে মাঝে অনেক কথাই শোনা যায়। কথাই বলে জঙ্গল যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শর্ট এক্সপ্লেন। একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটা জঙ্গলের মধ্য দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, শেষ যাত্রা। তারপর সেই ট্রেনটার সাথে এমন কি হলো সেই মানুষগুলোর সাথে। আর এই মুভির শেষ দৃশ্যটা যা দেখায় তা বড়ই বিচিত্র ছিল এবং চিন্তার বাইরে ছিল। জীবনের শেষ অ্যাডভেঞ্চারে স্বাগতম। একটা অদ্ভুত ধরনের ইউনিক হরর থ্রিলার শর্ট এক্সপ্লেন প্রেজেন্ট হাউল। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। স্টেশনের লোকের সংখ্যা অত্যাধিক না হলেও একেবারে কমও নয়। আর স্টেশনে জো নামের একটা ছেলেকে দেখা যায়, যে কিনা ট্রেনের টিকিট কালেক্ট করে। লন্ডন শহরের নিকটবর্তী এই রেলওয়ে স্টেশন, এই জায়গার নাম ওয়াটারলু। এখান থেকে একটা ট্রেন সুদীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে ব্লু হেভেন নামের একটা স্টেশনে যাবে। আজ রাতে এটাই শেষ ট্রেন। আজকে রাতের মতো জোয়ের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একজন স্টাফ না আসায় আজকে রাতে শেষ ট্রেনটাতে জোকেই টিকিট কালেক্টর হিসেবে সেই ট্রেনে যেতে হবে। রাত 11:49। ট্রেন চলতে শুরু করার পর জো এক এক করে সেই ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে শুরু করে। সেদিন সে ট্রেনের মধ্যে খুব একটা প্যাসেঞ্জার ছিল না। টিকিট চেক করতে করতে জোয়ের সাথে অ্যালেনের দেখা হয়। অ্যালেন ওই ট্রেনের মধ্যে খাবার দাবার পরিবেশন করে। অ্যালেনকে বরাবরই ভালো লাগে জোয়ের, কিন্তু কখনো মনের কথাটা খুলে বলা হয়নি। এ সময়ে ট্রেনটা একটা জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করে। দেখা যায় প্রচণ্ড অন্ধকার গুনে এসেছে এবং বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। জো এবং সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনের মধ্যে নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটা থেমে যায়। যাত্রীরা একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে। জো তাড়াতাড়ি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে এবং সে যাত্রীদেরকে জানায় কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন থেমে গেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে সিটে বসে থাকুন। জনমানবহীন এই গহীন ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে ট্রেনটা যদি থেমে যায়, মানুষের মধ্যে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। জো কোনো রকমের ট্রেনের মানুষদের সামলানোর চেষ্টা করে। আর আমরা ট্রেনের ড্রাইভারকে দেখতে পাই একটা টর্চ হাতে সেই জঙ্গলের মধ্যে থাকা রেলওয়ে ট্রাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে তা দেখার জন্য। অন্ধকারের মধ্যে রেললাইনের মধ্যে তেমন কোনো কিছু একটা ড্রাইভারের চোখে পড়ে না। তারপরও সে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওইদিকে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ায় প্যাসেঞ্জাররা বারবার জোকে বলে ড্রাইভারের তরফ থেকে কোনো খবর আসছে কি না সেটা জিজ্ঞাসা করতে বলে। রেললাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর ড্রাইভার দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেল লাইনের মাঝে বেসে গেছে। যদি সেই হরিণের মৃতদেহটা বের না করা হয় তাহলে ট্রেন চালানো সম্ভব না। ড্রাইভার একাই হরিণের বডিটা লাইনের ফাঁক থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। কিছু একটা দেখে সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে টর্চের আলো মেরে জিজ্ঞাসা করে, কে ওখানে, বেরিয়ে এসো। কিন্তু কোনো জবাব এলো না। কিন্তু ওখানে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে সময় লাগে না ড্রাইভারের। কিন্তু ড্রাইভার কিছু করার আগেই দেখা যায় তার উপরে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। ড্রাইভারের উপরে কে ঝাঁপিয়ে পড়ল সেটা দেখা না গেলেও ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণী, মানুষের মতো দেখতে দুটো পা, যে কিনা সবার চোখের আড়ালে ড্রাইভারের শরীরে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বেশ অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায়। জো ড্রাইভারের কোনো সাড়া শব্দ না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্য ট্রেন অবধি পৌঁছাতে আরও 4-5 ঘন্টা সময় বেশি লাগবে। জো আর অ্যালেন বুঝতে পারে না তাদের এখন কি করণীয়। ওইদিকে প্যাসেঞ্জাররাও ধৈর্য ধরে রাখতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যা কিছু হতে পারে। ট্রেনের একজন প্যাসেঞ্জার যার নাম এডিসন, সে সবাইকে বলে, দেখুন আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। এক, আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা। আর দুই, কেননা আমরা নিজেরাই হাতে হাতে ট্রেন থেকে নেমে একটা কাছের স্টেশনে গিয়ে পৌঁছাই, তারপর সেখান থেকে সাহায্য পেয়ে যাব। তার কথা শুনে সবাই রেললাইন ধরে স্টেশনে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়।
জো যদিও এতে রাজি ছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে কোনো মুহূর্তে বিপদ অপেক্ষা করছে, কিন্তু কেউই জোয়ের কথা শুনতে নারাজ। অবশেষে জো ট্রেনের দরজা খুলে দেয় এবং সমস্ত যাত্রীরা অন্ধকার জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। কেমন একটা গা ছমছমে পরিবেশ, চারদিকে গুটগুটে অন্ধকার। দূরের জিনিস তো থাক, কাছের জিনিসটা পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পর জয়ের হঠাৎ করে মনে হয় ওই দূরের জঙ্গলে ঝোপঝাড়ে কিছু একটা নড়ার শব্দ হচ্ছে। জো সবাইকে একটা জায়গায় দাঁড়াতে বলে এবং নিজেই একটা টর্চ হাতে নিয়ে এগিয়ে যায় ওখানে কি আছে তা দেখার জন্য। অ্যালেন ও জোয়ের সাথে কৌতূহলবশত চলে যায় এবং ঝোপঝাড়ের ভেতরে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথা ঘুরে যায়। ড্রাইভারের দেহটা সেখানে কোনো এক মানুষের মতো দেখতে নরখাদক ড্রাইভারের দেহটাকে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায় এবং সবাই চিৎকার করে ট্রেনে উঠতে বলে। তারা পুনরায় ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে এবং সবাই ট্রেনের কাছে পৌঁছে গেলেও একজন বৃদ্ধ দম্পতি ছিল। তারা আস্তে আস্তে দেরি করে ফেলে, আর তারা এখানেই ভুল করে ফেলে, কারণ তারা যখন ট্রেনের সামনে চলে আসে তাদের মনে হচ্ছিল তাদের পেছন পেছনে কোনো একটা হিংস্র কিছু দৌড়াতে দৌড়াতে আসছে। বয়স্ক ভদ্রলোক কোনো রকমভাবে ট্রেনে উঠতে পারলেও তার স্ত্রীকে ট্রেনে ওঠানোর সময় তার পা স্লিপ করে যায়, আর তাড়াহুড়োভাবে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়ায় তার পা বাইরে থেকে যায় এবং ট্রেনের বাইরে ওই হিংস্র প্রাণীটাও ওই মহিলার পা কামড়ে ওনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে কোনো রকমভাবে মহিলাকে টেনে টুনে ট্রেনের ভিতরে নিয়ে নেয়। যদিও তার পা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা। তার পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়, আর এই অবস্থা দেখে ট্রেনের সমস্ত যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। অ্যালেন ও বাকি সবাই মিলে কোনো রকমভাবে ওই মহিলার পায়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। ওদিকে জো পুনরায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং বর্তমানে এই ভয়ানক জঙ্গলের মাঝখানে থেমে থাকা এই ট্রেনটা আর কোনো গতি নেই। এবার তাদের সাথে কি হবে? ট্রেনের বাইরে সেই অচেনা ভয়ানক মানুষের মতো দেখতে কোনো একটা হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে, আর ভেতরে আতঙ্কের পরিবেশ। ট্রেনটার ভেতরে থাকার আরেকটা প্যাসেঞ্জার, যার নাম হলো বিল্লি। হ্যাঁ, মানুষের নাম বিল্লি। সে জোকে বলে, আমার যা মনে হচ্ছে এই ট্রেনটা চলার জন্য যে জ্বালানি দরকার সেটা যে ট্যাঙ্কে রাখা আছে সেই ট্যাঙ্কটা হয়তো লিক করে গেছে। সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে। সবাই যখন এই বিষয়ে কথা বলছে তখন তারা বুঝতে পারে ট্রেনের ছাদের উপর কোনো একটা বাড়ি কিছু হেঁটে যাচ্ছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এর মধ্যে একটা প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে। মেয়েটা জানালার সামনে তার মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় জানালার বাইরে থেকে এক হিংস্র নরখাদক মেয়েটাকে ট্রেনে নিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের জানালা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। অর্থাৎ ওই নরখাদক ওই মেয়েটাকেও শেষ করে দিয়েছে। তখন সবাই প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একটা কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনের যত জানালা দরজা ছিল সব বন্ধ করে দেয় এবং সব দরজা লক করে দেয়, বাইরে থেকে কেউ না ঢুকতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ ওই বয়স্ক ভদ্রমহিলা যার পায়ে ওই নরখাদকটা আক্রমণ করেছিল সে কালো রঙের বমি করতে শুরু করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যেতে শুরু হয়। এরই মধ্যে জো লক্ষ্য করে যে একজন প্যাসেঞ্জার ওয়াশরুমের কম্পার্টমেন্টে রয়ে গেছে, যেখানে কিছুক্ষণ আগে নরখাদকটা এসেছিল। জো তাকে আনতে যেতে চাইলে এডিসন মানা করে, কিন্তু জো কাউকে এভাবে মরতে দিতে চায় না। সে ভয়ে ভয়ে দরজা খুলে সেই প্যাসেঞ্জারকে বাঁচাতে চায়। ওই ব্যক্তি জোকে বলে ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ায় সে বের হতে পারছে না। জো চাবি দিয়ে দরজা খুলতে গেলে দেখে ওই হিংস্র নরখাদক ওয়াশরুমের ভিতরে চলে এসেছে এবং চোখের নিমিষে সে ওই ব্যক্তির উপর আক্রমণ করে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে জো দেখে নরখাদকটা ওই মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জো ভয় পেয়ে যায়। কোনোরকমভাবে ওখান থেকে বের হতে চাইলে ওই নরখাদকটা জোয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর দেখা যায় অর্ধেক মানুষের মতো, অর্ধেক নেকড়ে বাঘের মতো দেখতে। সে এক ভয়ানক জন্তু। সে জোয়ের উপর আক্রমণ করতে চাইবে, কিন্তু শেষ মুহূর্তে জোকে সবাই মিলে বাঁচিয়ে নেয় এবং কম্পার্টমেন্টের মধ্যে টেনে নেয়। কিন্তু এই নরখাদক এবার সবাইকে কম্পার্টমেন্টের মধ্যে দেখে ফেলে
এবং আক্রমণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। অপরদিকে বাকিরাও বাইরে পালানোর জন্য জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে, কারণ ট্রেনের ভেতরে জন্তুটা ঢুকে গেছে। আর কিছু লোক মিলে দরজাটাকে চেপে ধরে রাখে যাতে ওই নরখাদকটা এখানে প্রবেশ করতে না পারে। কিন্তু শেষমেশ তারা ওই নরখাদক প্রাণীটা শক্তির সঙ্গে পেরে ওঠে না। সে দরজা ভেঙে ওই কম্পার্টমেন্টে চলে আসে। ওই নরখাদক প্রাণীটাকে দেখতে অবিকল মানুষের মতো, তবে আয়তনে সে মানুষের থেকে অনেকটাই বড়। অনেকটা বড় বড় আকৃতির নখ, দাঁত, বিভৎস দেখতে প্রাণীটাকে দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সবাই মিলে মিলিতভাবে আক্রমণ করে ওই প্রাণীটার উপরে এবং তাকে শেষ করে দেয়। ওইদিকে দেখা যায় ওই বয়স্ক ভদ্রমহিলা, যার কিনা রূপ পরিবর্তন করতে শুরু করেছে, দেখতে কেমন যেন ওই নরখাদক প্রাণীগুলোর মতোই হতে শুরু করছে। ওখানে থাকা বৃদ্ধ বয়স্ক লোকটাকে কেমন যেন চিন্তিত, আতঙ্কগ্রস্ত মনে হচ্ছিল। সে হঠাৎ করে বলে ওঠে, এই ঘটনা এখানেই প্রথম নয়, তার আগেও ঘটেছিল। 1963 সালে ঠিক একই ঘটনা ঘটেছিল এই জঙ্গলে। এদিনও এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনের মধ্যে কিছু অজানা জীব হামলা করে এবং সেই ট্রেনের একটা মানুষও জীবিত ফেরেনি। বৃদ্ধির কথা শোনার পর সবাই আরও ভয় পেয়ে যায়। সবাই যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এসব শুনে জো আর বিলি ঠিক করে যে জঙ্গলের পথ ধরে স্টেশনে তারা পৌঁছাতে পারবে না, হয়তো মাঝপথে সবাইকে মরতে হবে। এমনকি ট্রেনে বসে থাকাটাও তাদের জন্য সুরক্ষিত নয়। তো এখন যদি এখান থেকে বেঁচে ফিরতে হয়, একমাত্র পথ হলো ট্রেনটাকে চালাতে হবে, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক। বিলি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাই ট্রেনের বিভিন্ন যন্ত্র সম্পর্কে তার হালকা ধারণা ছিল। বিলি অন্য এক প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে চায় এবং সে ওখানে চলে যায়। এবং অন্যদিকে জো আর অ্যালেন ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয়। বিলি যখন সেই ট্রেনটি জ্বালানি রাখার জায়গা রিপেয়ার করছিল, ঠিক সেই সময় তার সাথে আসার ছেলেটা জঙ্গলে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সেখানে সে শব্দ অনুসরণ করতে চলে যায়। ঘুটঘুটে অন্ধকার সে দেখে কয়েকটা নরখাদক মিলে প্রথমে যে মেয়েটাকে ট্রেন থেকে টেনে নিয়ে গিয়েছিল, জীবিত অবস্থায় সে মেয়েটার নাড়ি বুড়ি বের করে খাচ্ছে। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে গেলে নরখাদকগুলো তাকে দেখে ফেলে এবং তারে ধরে নেয়। এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক হয়ে গেলেও বিলি ট্রেনের নিচ থেকে বেরোতে পারে না, কারণ বাইরে দুটো নরখাদক ঘুরে বেড়াচ্ছে। নরখাদকগুলো তারা ঠিক বুঝতে পেরেছে যে একটা মানুষ ট্রেনে বাইরে আছে এবং তাদের পাগুলো দেখে বিলি ট্রেনের নিচে মাকড়সার মতো লেগে থাকে। ওই নরঘাতক দুটো হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে এলে জো আর অ্যালেন তাড়াতাড়ি ট্রেন চালু করে দেয়। ওদিকে দেখা যায় ট্রেনের মধ্যে এডিসনকে বেঁধে রাখা হয়েছে। আসলে সে একজন প্রচণ্ড স্বার্থপর মানুষ, তাই সে প্রাণে বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। বাইরে যেমনই নরখাদকগুলো তাদের জন্য বিপদ ছিল, ঠিক একইভাবে ট্রেনের ভিতরে এই এডিসনও তাদের জন্য বিপদের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ সে নিজে বাঁচার জন্য অন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু ট্রেনের মধ্যে এডিসনের থেকে বড় বিপদ ছিল ওই বৃদ্ধ মহিলা, কারণ সময়ের সাথে সাথে ওই মহিলা এখন পুরোপুরিভাবে নরখাদকে পরিণত হয়েছে। এটা দেখে ট্রেনের এক যাত্রী এডিসনের হাতের বাঁধন খুলে দেয়, কারণ এডিসনকে ওই মহিলার পাশেই রাখা হয়েছিল। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলাটাও হঠাৎ করে তার স্বামীর উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে দেখা যায় একটা নরখাদক ওই মহিলা যাত্রীকে ধরে নিয়ে গেলে এডিসন নিজেকে বাঁচাতে ওই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেয়, যেন নরখাদকটা মহিলাকে নিয়ে গেলেও এডিসনের যাতে কিছু না হয়। জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন হঠাৎ করে দ্রুতগতিতে ছুটতে শুরু করে, কারণ ততক্ষণে জো ট্রেন চালানো শুরু করে দিয়েছে। কিন্তু বিল্লি কিন্তু তখনও ট্রেনের নিচে ঝুলে রয়েছে। প্রাণে বাঁচতে বিল্লি পুনরায় ট্রেনের ফিউল তারটা খুলে দেয় যাতে ট্রেনটা আবার থেমে যায়। জো আর অ্যালেন ইঞ্জিন রুম ছেড়ে ট্রেনের ভিতরে বগিতে আসে এবং দেখে ওই বৃদ্ধ মহিলাটা যে কিনা সম্পূর্ণরূপে নরখাদকে পরিণত হয়েছে, সে এডিসনকে মারার চেষ্টা করছে। জো ওই বৃদ্ধাকে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয়, যদিও ততক্ষণে আরও কিছু নরখাদক সেখানে এসে পড়ে। তাদের হাত থেকে বাঁচার জন্য এডিসন চালাকি করে জো এবং অ্যালিসকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে, যেন নরখাদকগুলো জো আর অ্যালিসকে খেতে ব্যস্ত থাকে এবং এডিসন সেখান থেকে পালাতে পারে। জো আর অ্যালিসনের মধ্যে
লড়াই শুরু হলে এডিসন এদের দুজনকে কোনো রকমভাবে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জো আর অ্যালেন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও তারা ট্রেন থেকে বের হতে পারে না। আর তখন একটা নরখাদক ওই কম্পার্টমেন্টে চলে আসে। জো আর অ্যালেন ভাবে এবার হয়তো তাদের বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই আগুন হাতে নিয়ে সেখানে বিল্লি চলে আসে। বিল্লি আগুন দিয়ে ওদেরকে ভয় দেখালে জো ট্রেনের দরজা খুলে দেয়। তারা দুজন ট্রেন থেকে নেমে গেলেও বিল্লি ট্রেন থেকে নামতে পারে না। নরখাদকরা তাকে ধরে নেয়। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে দিশাহীনভাবে ছুটতে থাকে জো আর অ্যালেন। ছুটতে ছুটতে একসময় ভোরের একটু আলো দেখা যায়, কিন্তু নরখাদকরা তাদের পিছু ছাড়ে না। একটা সময় পর জো বুঝতে পারে যে এত বিশাল জঙ্গল এভাবে দৌড়ে পার করা যাবে না। তাদের মধ্যে যে কোনো একজন বাঁচতে পারবে। কিভাবে? যে কোনো একজনকে ওই নরখাদকদের সামনে আত্মসমর্পণ করতে হবে, যাতে সেই মানুষটাকে খেতে তারা ব্যস্ত থাকে আর ওইদিকে অন্য একজন পালিয়ে বাঁচতে পারে। জো নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। জো অ্যালেনকে বলে, তুমি এখানে থাকো এবং তুমি পালিয়ে যাও। আমি তাদের সাথে একাই লড়াই করছি, এদেরকে আমি আটকে রাখছি। অ্যালেন যেতে চায় না, কিন্তু জোয়ের কথা তাকে শুনতে হয়। অ্যালেন স্টেশনের দিকে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করে, কিন্তু জো নরখাদকের সঙ্গে লড়াই করার ব্যর্থ চেষ্টা করে। নরখাদকদের শক্তির সঙ্গে লড়াইয়ে জো পেরে ওঠে না এবং নরখাদকগুলো জোয়ের সাথে এমন কিছু করতে থাকে যেটা মুভিতে দেখায় না। ওদিকে দেখা যায় অ্যালেন নিকটবর্তী একটা স্টেশনে এসে পৌঁছে যায়। সে প্রচণ্ড ভেঙে পড়েছে এবং কিছুক্ষণ পর আমরা আবার জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় এডিসন এখনও জীবিত। সে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে, এদিক ওদিক দিশাহীনভাবে ছুটছে। ঠিক এমন সময় সে দেখতে পায় একটা জায়গায় জো তার সামনে দাঁড়িয়ে আছে, তবে এই জো আর মানুষ নেই। সেও একটা নরখাদকে পরিণত হয়েছে এবং সে এসেছে এডিসনের উপর বদলা নিতে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবং মুভিটা এখানে শেষ হয়ে গেলেও এই যে আদা মানুষের মতো আর নেকড়ের মতো দেখতে জন্তুগুলো, এদেরকে নিয়ে আমার একটু কৌতূহল হচ্ছিল। যদিও এই ধরনের মুভির কাহিনী কাল্পনিক হয়, তবুও এই জন্তুগুলোকে নিয়ে আমি একটু রিসার্চ করেছিলাম এবং যেটা পেলাম সেটা একটু চমকে গেলাম। পশ্চিমের দেশগুলোর বিভিন্ন লোককথার মধ্যে এই ধরনের জন্তুর উল্লেখ পাওয়া যায়। ইংরেজি আদি মহাকাব্য যার নাম গিলগামেশ, সেখানেও এর বিবরণ পাওয়া যায়। ইউরোপের দেশগুলোতে এই ধরনের জন্তুদের মায়া নেকড়ে বলা হয়। গ্রিকের রূপকথাতেও এই ধরনের জন্তুর উল্লেখ পাওয়া যায়। গ্রিক দেবতা জিউস নাকি একবার লাইফিয়ান নামের এক ব্যক্তিকে নেকড়েতে পরিণত করেছিল। অভিশাপ দিয়েছিলেন যে লাইফিয়ান নাকি জিউসকে মরা মানুষের দেহ দিয়ে খাবার তৈরি করে খাইয়েছিল। এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে গ্রিকের বিভিন্ন লোককথায়। এমনকি নরওয়ের লোকগাথাতেও এগুলো মায়া নেকড়ে বর্ণনা পাওয়া যায়। 1541 সালে ফ্রান্সের দুই ব্যক্তি পায়ার বার্গার্ড এবং মাইকেল বার্দুন নামে দুই ব্যক্তি নিজেদেরকে মায়া নেকড়ে বলে দাবি করে এবং তারা একের পর এক নারী, পুরুষ এবং পশু প্রাণীকে হত্যা করতে থাকে। অবশেষে তারা ধরা পড়ে এবং ফ্রান্সের সরকার তাদেরকে শাস্তি হিসেবে আগুনে জ্যান্ত পুড়িয়ে মারে। এবং মায়া নেকড়ের সবথেকে বিখ্যাত কাহিনীটা করেছিল জার্মানিতে। 1500 শতকের এই কাহিনী জার্মান লোকগাথার মধ্যে পাওয়া যায়। পিটার নামের একজন জার্মান নির্বিচারে নাকি মানুষ হত্যা করত এবং পিটারও নিজেকে মায়া নেকড়ে বলে দাবি করেছিল। তবে এসব কথা, রূপকথা, লোককথা, মায়া নেকড়ে বর্ণনা এগুলো যেমনই থাকুক না কেন, বিজ্ঞান কিন্তু একথা বলে না। বিজ্ঞানের মতে মানুষের এই নেকড়ে হিসেবে দাবি করাটা এক ধরনের মানসিক রোগ। রোগটার নাম হলো হাইপারট্রোকেসিস। মূলত এটা শরীরের মধ্যে হরমোনের তারতম্যজনিত একটা অসুখ। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে অস্বাভাবিকভাবে চুল গজাতে থাকে সারা শরীরে, যেমন করে নেকড়ে বাঘের শরীরে দেখা যায় সেরকম। আস্তে আস্তে এই রোগে আক্রান্ত রোগীর দেহ ধীরে ধীরে অনেকটা নেকড়ের মতো দেখতে হয়ে যায়, কিন্তু কখনোই তারা মানুষকে মেরে খায় না বা মানুষ হত্যাও করে না। এগুলো কাল্পনিক ব্যাখ্যা। এই ছিল নেকড়ে মানব বা মায়া নেকড়ে বা এই মুভিতে দেখানো নরখাদক। যেসব জন্তু দেখানো হয়েছে তাদের সম্বন্ধে জানতে পেরেছিলাম সেটার এক্সট্রা ডিটেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও
তারা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই।